করি একটু। শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। নমস্কার সুপ্রজি। হ্যাঁ, নমস্কার। শুভ সকাল। শুভ সকাল স্যার। নবগ্রহ স্তোত্রকে পাঠ করবেন। গুরুজি, আমি করতেছি জয় আজকে। জয় চক্রবর্তী করবে স্যার। হ্যাঁ। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং দ্বন্তারিং সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষারাবং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনাং ভক্তা শম্ভুর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তং চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণ প্রেতং নমামি শশিনং সুতম ওম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতাং ত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিং হিমকুন্দ মিনালাভং দৈত্যারাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রত্যারং ভার্গবং প্রণমাম্যহম ওম নীলাঞ্জনচয় প্রক্যং রবি সূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে বক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহকায়া সুতং রুদ্র শুক্রং রাহু প্রণমাম্যহম ওম পলাল ধূম্র সংকাশং তারাকহ বিমর্দকং রুদ্রং রুদ্রং রুদ্রাত্মকুরুতুম কিছু কেতু প্রণমাম্যহম প্রণমাম্যহম। ওম নবগ্রহায় নমঃ। ওম নবগ্রহেভ্যো। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 5। তো বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব 2 এর গুরুত্ব, বৈশিষ্ট্য ও প্রয়োগ। ক্লাসটি শুরু হচ্ছে 22/8/2025। তো 22/8/2025 হচ্ছে 22/4 8 মাস, 2025 9 সাল, সমান হচ্ছে 3। 3-এর সঙ্গে শুক্রবার যোগ করতে হবে, করলে হবে 9। 9-এর সঙ্গে সকাল 8টায় ক্লাস শুরু হয়েছে এম, অর্থাৎ 13 এবং 4। তো আজ 2 সংখ্যার ক্লাস, যেটি 13টা নিয়ে তো সমস্যা আছে না স্যার? শ্যামল বাবু মিউট করুন। 8 আর 9 17 স্যার। তো সংখ্যা 2 হচ্ছে যারা 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, 11 তারিখে জন্মগ্রহণ করেছেন, 20 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং 31 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারা প্রত্যেকেই 2 সংখ্যার জাতক বা জাতিকা। সেই সঙ্গে 2 ইংরেজি বর্ণমালার বি, কে এবং আর, এই 3টি বর্ণমালার মান হচ্ছে 2। তাছাড়া আপনারা এখানে একটি হরোস্কোপ অঙ্কিত দেখছেন। এটি পঞ্জিকার আজকের তারিখের, অর্থাৎ 22শে আগস্ট 2025 সকাল 8টার পঞ্জিকার গোড়ার থেকে আপনারা হরোস্কোপটি দেখে এটা বসিয়ে নেবেন। এখানে অবশ্য কেন হরোস্কোপ সেটি কিন্তু সংখ্যা 1-এ ক্লাসে আমরা ব্যক্ত করেছি। তাছাড়া একটি হাত কেন অঙ্কিত রয়েছে, আমরা ক্লাসের শেষ আমরা জানবো যে কেন হাত এবং ছক আমরা অঙ্কিত করলাম, যেহেতু গুরুত্ব, বৈশিষ্ট্য এবং প্রয়োগ কৌশল এখানে রয়েছে। তো আমরা জানি যে সংখ্যা তত্ত্বের সংখ্যা 2 হচ্ছে গ্রহ মাতা, যিনি ধরণী, অর্থাৎ যিনি আমাদের জন্মদাতা মা। দেখুন, সংখ্যা 1 কিন্তু একা পুরুষ মানুষ কখনোই কিন্তু বংশ বিস্তার করতে পারে না, সঙ্গে মাকে প্রয়োজন। তো যার জন্য এই সংখ্যা 2 হচ্ছে সৃষ্টিতত্ত্বের আধান, যেটি প্রসার এবং বিস্তারের সংকেত। যেমন 1+2, ওই সরি 1+1, আজকের ক্লাস হচ্ছে এই 11 তারিখ, দেখুন, সমান 2। অর্থাৎ এই একের সঙ্গে এক যখন যুক্ত হচ্ছে তখন প্রসার হচ্ছে। আপনারা যখন এক সংখ্যার ক্লাস হয়েছিল, তখন যে 10 তারিখ অর্থাৎ শূন্য ডাইনে, বামে শূন্য দিলে কোনো মূল্য নেই, ঠিক তদনুরূপ বিশেষ করে এই এক, অর্থাৎ 11 তারিখের যে দুটি এক, এই দুটি এক শুধু পুরুষ হলে সন্তান জন্ম দিতে পারে না বা প্রসার বিস্তার করতে পারে না, এমনকি শুধু নারী হলেও কিন্তু পারে না। যদিও বর্তমান যুগে কৃত্রিম ভাবে অনেক ভাবেই কিন্তু পুংকেশর গর্ভ বা স্ত্রীকেশর লাগছে না, এমনি কিন্তু ফসল উৎপাদন হচ্ছে। তাছাড়া দেখেন, পুরুষ লাগছে না কিন্তু বেবি উৎপাদন হচ্ছে, টেস্ট টিউব বেবি হচ্ছে, কিন্তু হ্যাঁ শুক্রাণুর প্রয়োজন হচ্ছে, এটা আমরা জানি। তাছাড়া বিশেষ করে
এই যে পুরুষ এবং স্ত্রী, সে যে জাতি, যে প্রাণী বা যে বৃক্ষই হোক, তারা বিশেষ করে সম্মিলিতভাবে তার প্রসার বা বংশ বিস্তার এটি করে থাকে, এটা আমরা জানি। তাছাড়া বিশেষ করে আমরা জানি যে অ্যাসিড এবং অ্যালকেলি, এই দুটি সংমিশ্রণে একটি যৌগ তৈরি হয়। ঠিক তদনুরূপ বললাম, যেমন পুংকেশর আর স্ত্রীকেশর, এদের মিলনে বৃক্ষের ফুল থেকে ফল উৎপন্ন হয়। যেমন আমরা জানি পক্ষ দুটি, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এটি কেন? ক্লাস হচ্ছে নিউমারোলজির, কিন্তু সেখানে পক্ষ কেন? পক্ষ যে কৃষ্ণপক্ষে চন্দ্র ক্ষয়িষ্ণু হয় আর শুক্লপক্ষে বর্ধিত হয়, এটা তো আমরা জানি। তাহলে কোন চন্দ্র, বিশেষ করে কোন তারিখে জন্মগ্রহণকারী জাতক, তার জীবন থেকে ক্ষয় হবে? অবশ্য প্রত্যেকেরই ক্ষয় হবে। কারণ হচ্ছে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে যত দিন বাড়বে, যত বয়স বাড়বে, তত কিন্তু বয়স সামনের দিকে ক্ষয় হচ্ছে, অর্থাৎ কমছে। সবাই বলে আয়ু বাড়ছে বা আমাদের স্যার ফোন নেবেন লংজিভিটি স্যার? বাড়ছে, কিন্তু স্যার ফোন লংজিভিটি নেবেন কিন্তু স্যার? কমছে। ওই স্যার গোচরে ওই রবিটার বসানো হয়নি স্যার, ওই সিংহে রবি হবে, ওটা বসানো হয়নি স্যার। পূর্ণ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসিয়ে নেব। হ্যাঁ, রবি বসালাম। তো এই যে, তাছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুই কিন্তু যে প্রসার এবং বিস্তার ঘটাতে এই দুইয়ের অবদান, বিশেষ করে মা যেহেতু ধরনী, তো এই ধরনীর অবদান অনস্বীকার্য। ধরনী না থাকলে আমরা কোথায় দাঁড়াতাম? আমরা সমুদ্রে পরে দাঁড়াতে পারতাম না। আমরা এমনকি বিশেষ করে মহাশূন্যে, যদিও স্থির থাকে শূন্য অবস্থায়, আপনারা জানেন যে একটি জায়গায় গিয়ে তখন আর ভর বিশেষ করে নিচেই টানে না, উপরেও নেয় না, নির্দিষ্ট জায়গায় থাকে। তো সেই জায়গায় তো আর আমরা বসবাস করি না, আমরা পৃথিবীতে বসবাস করি। তাছাড়া যেমন মানুষের রূপ এবং অরূপ, একটি মানুষ উজ্জ্বল ফর্সা আর একটি মানুষ কালো, তাই বলে যে তাদের মধ্যে আকর্ষণ তৈরি হবে না, তা কিন্তু হতে পারে না। বরং সবসময় বিপরীত বর্ণকে মানুষ আকর্ষণ করে। আজকে সংখ্যাতত্ত্বের ক্লাস হচ্ছে 2, ক্লাস নাম্বার 5। তাছাড়া 22 তারিখে ক্লাস শুরু হয়েছে। তাহলে 22 তারিখ হচ্ছে রাহুর তারিখ, ক্লাস নাম্বার 5 হচ্ছে বুধের ক্লাস, আবার 2 সংখ্যার ক্লাস হচ্ছে 2। তাহলে আমরা কি সাদা কাপড় পরবো, নাকি আমরা 5 নাম্বার ক্লাস অর্থাৎ বুধের আহ, যে সবুজ রং, সেই রঙের কাপড় চোপড় পরবো, নাকি 22 তারিখে ক্লাস হচ্ছে রাহুর যে অ্যাশ কালার, সেটি আমরা পরবো? এটি কিন্তু বুঝতে হবে যে কোনটির গুরুত্ব ক্লাসে বেশি। এটি কিন্তু আমরা যখন বুঝতে পারবো, তখনই কিন্তু এই 2, 11, 20 এবং 29 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার পার্থক্যটা আমরা তখন অনায়াসে বুঝতে পারবো। যেমন আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটি উম, পদার্থের মিলনে সৃষ্টি হয়, যেটি আমরা জল খাই, খাওয়ার জল, এটা তো আমরা জানি। আবার দেখুন, একটা মজার ব্যাপার হচ্ছে, যেমন আমরা যদি বলি দূর আর কাছে, তাহলে দূর নিকট, তারপরে সূক্ষ্ম এবং বড়, কোনো জিনিস সূক্ষ্ম এবং বড়। তারপরে অন্ধকার আলো, আলো মানে অন্ধকার না হলে আলোর মূল্য কোথায়? ইলেকট্রিসিটি কোন কাজে লাগতো? রাত হয় বিধায় কিন্তু আমাদের এই নমস্কার স্যার। আলোর প্রয়োজন হয়। হ্যাঁ, নমস্কার। তাছাড়া যেমন আমরা অনেকে জ্ঞানী, অনেকে মানে কি, এখানে সিংহভাগ শিক্ষার্থী আমার থেকে অধিক জ্ঞানী আপনারা। তো একাডেমিক শিক্ষা আর হচ্ছে পারিবারিক শিক্ষা, এটি কি? এটির মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক তদনুরূপ অজ্ঞান এবং জ্ঞানের আলো কোথা থেকে, অজ্ঞানতা কি আর জ্ঞানের আলো কিভাবে হয়, এটি কিন্তু মাতৃকঠোর থেকে বা শিশু যখন ভূমিষ্ঠ হয়, মাই কিন্তু পরিকল্পনা করে যে আমার শিশুটিকে আমি কিভাবে বড় করব। আপনারা মাটিতে যখন একটি বৃক্ষ রোপণ করবেন, তখনই আপনাদের পরিকল্পনা থাকবে ওই বৃক্ষটি কিভাবে সতেজ করা যায়, কিভাবে সে বড় হয়ে ফুল দেবে, ফল দেবে, আমাদের সংকটে পড়লে ছায়া দেবে, এমনকি সে অক্সিজেন দেবে। তাছাড়া ধরুন গাছটি মৃত্যুবরণ করেও আমাদের কাঠের সংকুলন মেটাবে। তো এটি কিন্তু আমাদের স্বপ্নই থাকে। তো সেই ধরনের ক্লাস, অর্থাৎ আমাদের সেই চন্দ্র হচ্ছে মাতৃকারক, স্নেহ মায়া মমত্বের কারক, অর্থাৎ মা কিন্তু মমত্বই দেবে। তো আমরা আজ দেখবো যে আমাদের কতটা মমত্ব সৃষ্টি করে বা অজ্ঞানতা থেকে আমাদের জ্ঞানের আলোয় নেয় কিনা। সেই সঙ্গে সকাল সন্ধ্যা আমরা জানি, এমনকি যে আকাশ এবং জমিন দুটি স্তর, আমরা এটি জানি। মাঝখানে যদিও হ্যাঁ বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু
আকাশ এবং জমিন এই বিপরীত দুটি সত্তার উপর কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি। তাছাড়া বিশেষ করে যেমন সাধন ভজন উম, জগতে আমরা কিন্তু দেখি যে উম, দুটি রাজ্য, একটি হচ্ছে নিজে সাধন করব, একটা আধ্যাত্মিক রাজ্য। অর্থাৎ যেটি সোর্সটা আপনাদেরকে প্রদান করবে সেটি আমরা ধাপে ধাপে শিখব যে দৈব শক্তি দেয় কেতু বা দৈব শক্তির কারক বিশেষ করে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হলে কেতুর শুভ প্রভাবে দৈব শক্তিটা আসে। আর আমরা সাধন ভজন দ্বারা যে শক্তি অর্জন করি সেটি হচ্ছে আরেকটি রাজ্য, যেটি হচ্ছে আমরা সাধনের মাধ্যমে পেয়ে থাকি। তাছাড়া যেমন ভয় লজ্জা, যদিও তার সঙ্গে দুর্বলতা তো একই শব্দ, এটাও কিন্তু মানুষের কামনা বাসনাকে বা দ্বিধা দ্বন্দ্বকে অর্থাৎ দ্বিমুখী সত্তাকে সর্বদা দোদুল্যময়তার মধ্যে আমাদের সর্বদা রাখে, যে আমরা কোনটি গ্রহণ করব আর কোনটি করব না। তো তাছাড়া আমরা জানি যে চোখ দুটি আমরা দু চোখ দিয়েই দেখি, যদিও এক চোখ দিয়ে দেখা যায়। আপনারা দেখেছেন যে অনেক সময় বড় বড় বাস ট্রাক এরা একটি মাত্র হেডলাইট দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো আবার দুটি লাইট কিন্তু থাকে। কেন থাকে? আমাদের দুটি চোখ কেন দিয়েছে? আমাদের তো সেই সোর্সটা একটি চোখ দিয়ে সৃষ্টি করতে পারতো, কিন্তু তা কেন করেনি? অর্থাৎ এই দুইয়ের গুরুত্ব দুই দিক দেখতে হবে, যে ভালো মন্দ, এই যে সাদা কালো বা ধরুন আহ দূর কাছে বা ওই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, এর জন্যই আমরা দুইকে বিশেষ করে গৌরব বলবো এবং বিস্তার প্রসারের বিশেষ করে মূল কেন্দ্রবিন্দু মনে করব। তো আমাদের প্রসার হবে না বিস্তার হবে কোন তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের, সেটি আমাদের কিন্তু জানতে হবে। তো এখানে যদি একটু বলি, সর্বপ্রথম একটু বলে আসি, 2 তারিখে যারা জন্মগ্রহণ করেছে, আমরা 1 তারিখের ক্লাস যখন করেছিলাম তখন জেনেছিলাম যে 1 হচ্ছে শুধু রাজা অর্থাৎ রবি। তাহলে 1 যদি রাজা হয় তাহলে 2 হচ্ছে রানী। আমরা জানি যে রবি আত্মকারক আর চন্দ্র হচ্ছে মাতৃকারক। এমনকি রবি পিতৃকারক, চন্দ্র মাতৃকারক, এভাবেও কিন্তু জানতে পারি। তো সেই ধরনী মা অর্থাৎ ইনি রানী, এমনকি ধরনী, এভাবে ধরতে পারি। তাহলে ধরনীর সঙ্গে কেউ নেই, শুধুমাত্র 2, বা রানীর পাশে কেউ নেই, রানীর পাশে রাজাও নেই বা কেউই নেই, শুধু 2 তারিখে তিনি রানী। তো তিনি একা রানী হয়ে কি করবেন? ওই যে চতুর্দিকে শূন্যতা, এটি কিন্তু এই 2 সংখ্যার অর্থাৎ 2 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন তানার কিন্তু শূন্যতা রয়েছে। যদিও আমি গত ক্লাসের পরে দেখেছি যে কেউ এই এক সংখ্যা নিয়ে নোট করেননি। তো ইতিপূর্বের ক্লাসের আমরা নোট পেয়েছি যে অনেকে করেছেন, কিন্তু এক সংখ্যার নোট আমি কাউকে করতে দেখিনি। তো এই যে 2 অর্থাৎ ইনি একা হয়ে গেছে রানী, ইনার সঙ্গে কেউ সহযোগিতা করছে না। তাহলে সহযোগিতা না করলে কিভাবে এই ধরনী মাতা উনি সন্তান জন্ম দেবে বা বৃক্ষের জন্ম দেবে বা বৃক্ষ থেকে ফুল, মানে ফুল, ফুল থেকে ফল, ধারাবাহিকতা আসবে কিভাবে? সেটি কিন্তু আসতে পারছে না। তার মধ্যে স্নেহ আছে, মায়া আছে, মমত্ব আছে, সকল কিছু তার মধ্যে রয়েছে, কিন্তু শূন্যতা তার মধ্যে বিরাজ করছে। অর্থাৎ চতুর্দিকে হাহাকার। শুধু রানী রাজমুকুট পরে বসে থাকলেই রানী হলো না, তার কিন্তু ওই স্বামী দরকার, তার সন্তান দরকার, তার পিতামাতা দরকার, তার যা দরকার সেইগুলো জোগাড় করার কেউ নেই। তাহলে 2 তারিখে জন্মগ্রহণকারী জাতিকার বা জাতকের এইগুলো সংগ্রহ কে করবে? এটি আমাদের বুঝতে হবে। তো শুধু 2 দিয়ে কিন্তু একটি তারিখ হয় না, এটা কিন্তু আমরা জানি যে কোনো মাসের 2 তারিখ, ধরেন 10 মাস আর 2010, এটি যদি জন্মগ্রহণ করে তাহলে আমরা কিন্তু জানি যে 2 হচ্ছে ড্রাইভার নাম্বার, তার সঙ্গে মাস সংখ্যা, সাল সংখ্যা মিলালে কন্টাক্ট নাম্বার হয়, অথবা ভাগ্যাঙ্ক হয়। তো তখন কিন্তু এই সংখ্যাগুলো যুক্ত হয়। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা গত ক্লাসেও দিয়েছি, যে সংখ্যা 1-এর ক্লাসে হাত এখানে কেন অঙ্কিত, হরস্কোপ কেন অঙ্কিত। তো এই 2কে সহযোগিতা করার জন্য কে থাকবে? আমরা যখন 2 তারিখের ব্যাখ্যা করব বা বিচার করতে যাব কোনো জাত ব্যক্তির, তখন আমরা কোথায় কোথায় নজর দেখব, নজর দিব? আমরা কিন্তু জানি চন্দ্রের নিজস্ব ঘর, চন্দ্র আজ তার নিজ রাশিতে অবস্থান করছে। এমনকি আপনারা চন্দ্রের কোনো শত্রু আমাদের নেই আমরা বলেছি, কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে, এটা আমরা বলেছি।
তাহলে চন্দ্র কিন্তু বুধ এবং শুক্রকে নিয়ে অবস্থান করছে। আজকের কোনো জাতক ব্যক্তি জন্মগ্রহণ করলে তার রাশি কর্কট রাশি হবে। তো যখনই দুই সংখ্যা বিচার করব, তারিখের সঙ্গে যেমন মাস দেখব, এই হরোস্কোপে কিন্তু চন্দ্রের সঙ্গে আর কে আছে তাকে দেখব। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি বুধ আছে, সঙ্গে শুক্রও আছে। তো শুক্রের কথা আমরা যখন বলেছি, এটি সব সময় মাথায় রাখতে হবে, শত্রু মিত্রতা। শুক্রের কিন্তু শত্রু লিখেছি দুটি, একটি হচ্ছে চন্দ্র আর একটি হচ্ছে রবি। এটি আপনারা লিখে নিয়েছেন। তো যদি লিখে নিয়ে থাকি তাহলে শুক্র চন্দ্রকে শত্রু মনে করে এবং সেই শত্রু এসে শুক্রের সঙ্গে অবস্থান করেছে। এমনকি শুক্রটি চন্দ্রের গৃহে আসছে, অর্থাৎ শত্রু গৃহগত। তাহলে এই চন্দ্রের পজিটিভিটি এবং নেগেটিভিটি কিন্তু আমরা বের করতে পারবো যে 2 তারিখে যে রানী নিজেকে রানী বলে কল্পনা করছে বা গর্ব করছে, তার সঙ্গে কিন্তু রয়ে গেছে বুধ এবং শুক্র। যদি আমরা ধরে নিই এইখানে 10 মাস না দিয়ে যদি 5 মাস দেই, তাহলে কিন্তু বুধের মাস দেওয়া হয়ে যায়। একটি সাল যদি আমরা দিই 2004, তাহলে দেখেন শুক্রের একটি সাল কিন্তু চলে আসে। যেমনটি এখানে যুক্ত রয়েছে, এখানেও কিন্তু 2/5/2004, মানে এই 2 তারিখের সঙ্গে বুধও রয়েছে, আবার শুক্রও কিন্তু রয়েছে, আমরা পেয়ে যাচ্ছি কিন্তু। এভাবে কল্পনা করে সালগুলোকে আমাদের আনতে হবে। তো আনার কৌশল আমরা পরেও আবার দেখি। আবার এই 2 তারিখের রানী উনি কেমন সেটি বোঝার জন্য আমরা জানি যে হাত এখানে অঙ্কিত আছে। তো হাত যেহেতু অঙ্কিত রয়েছে, তো হাতের আমরা জানি চন্দ্রের ক্ষেত্র কোনটি, এটা তো আমরা জানি, প্রথমেই আমরা প্রথম ক্লাসেই চিনে নিয়েছি। তাহলে চন্দ্র কোথায়? হাতে এই যে মণিবন্ধের উপরে বাম পাশে, অর্থাৎ চন্দ্র হচ্ছে এই অংশটি। এই অংশে আমরা যদি নজর দেই তাহলে কি হয়েছে, হাতটি অঙ্কিত আছে, তার ভাগ্য রেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উঠছে। শিরোরেখাটি ঢলে গিয়ে চন্দ্রের ক্ষেত্রের ভিতর যেতেও পারে, আবার নাও যেতে পারে, সেটি হচ্ছে 3 পার্ট করার পরে বোঝা। সেখান থেকে আমাদের বুঝতে হবে যে এই রানীর সঙ্গে আর কেউ আছে কি নেই। কিন্তু ধরে নিতে হবে 2 তারিখের জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা একটু শূন্য রাজ্যে উনি রাজত্ব করছেন। এবার যদি 11 তারিখ আসি, তাহলে দুটি রবি। ওই যে বললাম সংখ্যা 1+1 = রানী, অর্থাৎ শুধুমাত্র এক কখনোই কোনো কিছুর সৃষ্টি করতে পারে না। যদিও সে আত্মকারক, এমনকি সে পিতৃকারক, কিন্তু সে একা কি করবে? সঙ্গে আরেকটি একটি দরকার। তো সেই একটি এক, বিশেষ করে ওই যদি সেই রাজা হয় যে কথা বললাম, বা যদি পুরুষ হয়, দুটি পুরুষ ফুল হয়, দুটি পুরুষ লোক হয়, তাহলে তার বংশধর আসবে না। তো 11 তারিখ যোগ করলে আসছে 2, তার মানে কি ওই সেই নারী কিন্তু চলে আসছে। 1+1 = 2, অর্থাৎ নারী এর ভিতর আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, লুকায়িত ভাবে রয়েছে। তো সেই লুকায়িত যে নারী, সে সৃষ্টি করতে পারবে। অর্থাৎ দুটি রবি, রবির জৌলসতা, রবির যে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, রবির যে উম, তেজ, সূর্য উদিত হলে যেমন আলোকিত হয়, ওই তেজ দ্বারাই, তেজরশ্মি দ্বারাই যে নারীকে পেয়েছে ওই নারীকে সঙ্গে নিয়ে সে সৃষ্টি করতে পারবে। অর্থাৎ এই আলো বিশেষ করে সেটি পূর্ণিমার আলো বলে গণ্য হবে। কেন হবে? কারণ দুটি রবি, দুটি সূর্য চন্দ্রের উপর আলো বর্ষণ করেছে, করার পরে সেখান থেকে মমত্ব, মায়া, স্নেহ, ভালোবাসা, যা কিছু বলেন সব সৃষ্টি হয়েছে। তো দুটি সূর্য আলো দিল, একটি সূর্য আলো দিলেই চন্দ্র সারা রাত আলো দেয়। তা দুটি সূর্য আলো দিয়ে সমস্ত রাতকে, সে পূর্ণিমায় যেমন সমস্ত রাত কিন্তু চন্দ্র উদিত হয় সন্ধ্যাবেলায়, আর সকাল হলে সূর্যের আলো প্রখর হলে তখন চাঁদকে আর দেখা যায় না। যদিও চাঁদ সুপ্ত অবস্থায় আকাশে সর্বদা থাকে, এটা আমরা জানি। তো এর মধ্যে কিন্তু পরিপূর্ণ পূর্ণতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, যে ইনি পূর্ণতা পাবেন, অর্থাৎ চন্দ্র 2 সংখ্যার কারক, সে পূর্ণতা নিয়ে এসছে। এই পূর্ণতা কিভাবে বিচার করতে হবে? দেখুন, যার জন্য আমরা কিন্তু বলি যে সিংহ রাশি হচ্ছে রবির নিজ গৃহ।
তো সিংহ রাশি রবির নিজ গৃহ, তো সেখানে চন্দ্র থাকলে কেমন হবে? সকল রাশির মধ্যে আমরা জানি সিংহ রাশির জাতক জাতিকা একটু মানে ক্ষমতাবান হয়, অহংকারী হয়, রাগী জেদি ক্রোধী হয়। যদিও মেষের চন্দ্র মেষ রাশি ও রাগী জেদি ক্রোধী হয়। আপনাদের রাশির বৈশিষ্ট্য, লগ্নের বৈশিষ্ট্য, নক্ষত্রের বৈশিষ্ট্য এবং কি দেওয়া হয়েছে, রাশি লগ্ন নক্ষত্র আর হচ্ছে গ্রহের বৈশিষ্ট্য কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সারা জীবনের পড়া, খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। বৃহৎ আকারে যদি আপনাদের ক্লাস ভালো লাগে, যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছেন মনে হয়, তাহলে পরবর্তীতে আরো ডিটেলস আপনারা পড়ে নেবেন। কিন্তু আপাতত এর বেশি আর প্রয়োজন হচ্ছে না ক্লাস বোঝার জন্য। তো সেই দুটি রবি যখন সিংহের চন্দ্র হবে, তখন কিন্তু সে আত্মগর্বে গর্বিত হবে। ওই রবির চরিত্র যখন দেখবেন, সে গর্বিত মানুষ, সে গর্ব করবে নিজেকে নিয়ে। কিন্তু তার মধ্যে চন্দ্র যেহেতু এসে জল ঢেলে দিয়েছে, তো মায়া মমত্ব নিয়ে গর্ব করবে, অহংকারের অংশ তার মধ্যে কমে যাবে। এভাবে কিন্তু বুঝতে হবে। এইবার আসবো 20 তারিখ। যেমন আমরা 10 তারিখের ক্লাস করেছিলাম যে 1+0=10, মানে 1। তো তার মধ্যে শূন্যতা রয়েছে। আমাদের সুবীর মহন্ত স্যার বলেছিলেন যে শূন্যের বামে দিলে মান নেই, ডাইনে দিলে বর্ধিত হয়। তো 2-এর পরে আমরা 5টা শূন্য দিলে 2 লাখ হয়ে যায়। তো ঠিক তদনুরূপ 2 তারিখের যে রানী বা তার যে মায়া মমত্ব স্নেহ ভালোবাসা যেটি রয়েছে, তার মধ্যে একটা শূন্যতা বিরাজ করছে। যেমন ধরে নিন কর্কটে চন্দ্র তার নিজ গৃহ, সে একা বসে আছে। তাহলে একা নিজের বাড়ি নিজে বসে আছে, তাহলে তার মধ্যে কি শূন্যতা থাকবে না? আপনারা এখান থেকে এখন সবাই লিভ নিয়ে বেরিয়ে গেলেন, তাহলে আমি কাকে নিয়ে ক্লাস করব? আমি চন্দ্র, কিন্তু আমার সামনে শূন্য বোর্ড, মানে শূন্য গ্যালারি। তাহলে আমি কাকে নিয়ে এই যাত্রা চালাবো ভেবে দেখুন। এমনকি শিল্পী গান গাইবে, কার সামনে গাইবে? একা একা গাইলে হবে না, সঙ্গে বাদ্যকারও দরকার, আবার শ্রোতাও দরকার। একমাত্র শ্রোতারাই পারে শিল্পীর শিল্পত্বকে বাড়িয়ে তুলতে। কারণ শ্রোতাদের আশীর্বাদ যখন বর্ষিত হয়, তখনই কিন্তু শিল্পী মনোবল পায়। আর মনোবল পেলে তখন দেখবেন যে ওই পৃথিবী হারিয়ে গেল মরিসাগায়। তো পৃথিবী হারিয়ে যায় না, তখন পৃথিবী আরো তার হাতের মুঠোয় আসে। এটি শুনবেন, গানটি শুনলেন বুঝতে পারবেন। তো এই শূন্যতা, যদিও সে তার নিজ গৃহে, ধরেন এই যেমন আমি এখানে আমার স্টুডিওতে আছি, আমি একদম একা, কেউ নেই এখানে, কিন্তু অনেকগুলো লাইট রয়েছে বা ক্যামেরা রয়েছে, খাওয়ার জল রয়েছে, বই রয়েছে, এগুলো নিয়ে জড় পদার্থ নিয়েই আমার চলমান। তো ওই চন্দ্র যদি একা কর্কট রাশিতে তার নিজ গৃহে থাকে 20 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার, তাহলে বুঝবেন যে ওরে বাবা, কর্কট রাশি বিপ্রবর্ণ। বিপ্রবর্ণ হয়ে কি হবে? বিপ্রবর্ণ মানে কি? উচ্চবর্ণ। তো উচ্চবর্ণের মানুষ নিজ গৃহে বসে আছে, যজমান যদি না আসে, তাহলে আমরা কাদের পূজা অর্চনা করব? কোথা থেকে আমরা দক্ষিণা পাবো? কে আমাদের ভালোবাসবে? কে আমাদের মহত্ব দেবে? কে আমাদের সঙ্গে নিয়ে চলবে? কে আমাদের কাপড় কাচবে? এই যে সকল দিকের শূন্যতা, সেটি কিন্তু নিজ গৃহে থাকা সত্ত্বেও কিন্তু ঘটতে পারে। যেমন আপনারা দেখেছেন সংখ্যা 2, আপনারা 2 নম্বর নক্ষত্র দেখেছেন ভরণী, যার অধিপতি শুক্র। শুক্র কি দেয়? সুখ দেয়, শান্তি দেয়, ধন দেয়, ঐশ্বর্য দেয়। তো এই যে শুক্র সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ, তো সুখ কে দেবে, কোথা থেকে দেবে? সেই শুক্র তো আবার চন্দ্র হচ্ছে শত্রু। তাহলে 2 নম্বর নক্ষত্রের সংখ্যা মানে অধিপতি গ্রহ শুক্র কেন হলো? শত্রুকে কেন সে ঘরে নিল? আবার এই শত্রুই কিন্তু, বিশেষ করে দেখবেন অনেকে আহ, কাপড় চোপড় ঠিক মতো কাচছে না, পরিষ্কার করছে না, আয়রন করছে না, বা ধরেন এলোমেলো ভাবে জামাটা খুলে শার্টটা খুলে রেখে দিচ্ছে, এমনকি শাড়িটা রেখে ভাঁজ করছে না। এই যে অবস্থান রাখছে, এলোমেলো রাখছে, এই এলোমেলোতা থেকে গুছিয়ে আনতে সহযোগিতা করে কিন্তু ওই শুক্র। 2 নম্বর নক্ষত্র যদি শুক্র হয় অধিপতি, তাহলে 2-এর সঙ্গে 9 যোগ করলে 9 আর 2 11, ওই 11 তারিখ হয়। 11 নম্বর নক্ষত্রের অধিপতিও যে দেখবেন শুক্র।
আবার 2 নম্বর নক্ষত্রে বিংশোত্তরী মতে শুক্রের দশা হয়। আবার ওর সঙ্গে 9টি নক্ষত্রকে পার করে 9 আর 2 11 নম্বর নক্ষত্রে যে আবার শুক্রের দশা হয়। মাঝখানের যে ঘরগুলো থাকে, বিশেষ করে 2-এর পরে 3 অর্থাৎ কৃত্তিকা, অর্থাৎ শুক্রের দশায় শুক্রের অন্তর্দশায় জন্মগ্রহণ করে। তারপরে দশা মনে রাখার জন্য সব থেকে বড় কৌশল হচ্ছে যে ওই কৃত্তিকা নক্ষত্রে চলে যেতে হবে, যে শুক্রের দশায় পরবর্তী দশা হচ্ছে রবির অন্তর্দশা। তারপরে যখন কৃত্তিকার পরে রোহিণী যাবেন, রোহিণীর অধিপতি কে? চন্দ্র। তাহলে তারপরে চন্দ্রের অন্তর্দশা। এভাবে অর্থাৎ নক্ষত্র 27টি মনে রাখলে আর কিন্তু জীবনে দশাও মনে রাখতে হচ্ছে না। তাছাড়া 11-11-র সঙ্গে যখন পরের 9 যোগ করবেন, তাহলে 20 নম্বর নক্ষত্র, যেটি পূর্বাষাঢ়া, সেটি কিন্তু অধিপতি শুক্র। সেখানেও কিন্তু 20, ওই যে 20 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। তাহলে 2-এর ভরণী, 11-র হচ্ছে পূর্ব ফল্গুনী, আবার 20 নম্বরে চলে যাচ্ছি আমরা পূর্বাষাঢ়া, সেটি শুক্র। অর্থাৎ এই 2, 11 এবং 20 তিনজনকেই কিন্তু ওই শুক্র বলছে তুমি এখনো তোমার স্বচ্ছতা আনো, তোমার সততা আনো, তোমার নীতি আনো। তোমার মনে দৈত্যগুরু যেহেতু, সে দৈত্যগুরু আবার সে এক ধরনের দীক্ষা গুরুও। তো সে গুরু দিয়ে মানে তার গুরুত্ব দিয়ে সে বলছে তুমি তোমার স্বচ্ছতার জায়গায় আসো, আসার জন্য সিগন্যাল দিচ্ছে। ওই যে শূন্য জায়গায় বসে আছে, অর্থাৎ নিজে কর্কট রাশিতে চন্দ্র বসে আছে, কিন্তু তার এই শূন্যতা কাটানোর জন্য, যে তুমি এখানে মরে যাবা, তোমার মানসিক রোগ হবে, তোমার পাশে সব জড় বস্তু, তুমি দ্রুত যাও তোমার শূন্যতা পূরণ করার জন্য, তুমি কারো না কারো কাছে যাও, কাউকে না কাউকে ডাকো। না হলে তো তুমি যখন অসুস্থ থাকবে, তুলে নিয়ে জলও খেতে পারবে না। যেমন দেখেছেন আপনারা, পেপার পত্রিকায় শুনেছেন যে জাপানে মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। কিভাবে করে? সেটি হচ্ছে নিজের ঘরে দরজা আটকে দিয়ে কোনো খাবার দাবার রাখবে না, যে আমরা ওখানে বসে খাবো না, না খেতে খেতে শুকিয়ে গিয়ে যখন আর নড়তে পারবো না, তখন ওখানে থেকে মরে গলে পচে যখন দুর্গন্ধ ছড়াবে, তখন এসে প্রশাসন উদ্ধার করবে। এটা সত্য ঘটনা। এটা শুধু ক্লাসে আপনাদের আনন্দ দেওয়ার জন্য বানিয়ে বলা একটি কথাও নয়। তাহলে আর মিডিয়ায় এইভাবে ফলাও করে আসতো না। তো স্বর্গরাজ্য জাপান, একটু যে যার সম্ভব হবে, সামর্থ্য আছে, যে ঘুরে আসবেন। এসব জায়গা মনে হয় 5-10 দিন খুঁজলে আপনারা পেয়ে যাবেন, যে তারা এই সহমরণ কিভাবে বা নিজে কিভাবে নিজের মৃত্যু ডেকে আনছে। তো নিজের গৃহে চন্দ্র থেকেও তার তো বিপ্রবর্ণ, ওই যে বললাম ব্রাহ্মণ বর্ণ, কিন্তু চন্দ্রের গৃহে 3টি নক্ষত্র থাকে, প্রত্যেক গৃহে 3টি নক্ষত্র থাকে। তো আমাদের কর্কটে পুনর্বসু থাকে, যার অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি চন্দ্র যখন একসঙ্গে মিলিত হয়, জীব যোগ তৈরি করে। ওই যে সৃষ্টি আমরা বলেছি, প্রসার বিস্তার, অর্থাৎ জীবন দেয় বৃহস্পতি। ওই যে আধ্যাত্মিকতা বলে আসছি, যে কেতু এবং বৃহস্পতি মিলন ঘটলে দেবে সেই দৈব শক্তি, যেটি আপনারা পরবর্তীতে যোগের ক্লাসে যে পাবেন। আপনারা সিলেবাস পেয়েছেন, উচ্চতর শিক্ষার্থীরাও সিলেবাস পাবে। তো দেখবেন, আজকে অবশ্যই পরে কিছু কথা বলবো যে সিলেবাস নিয়ে। যাই হোক, তো যে পুনর্বসু নক্ষত্রে যদি তার জন্ম হতো, সে নক্ষত্র সংখ্যা 7। ওই যে বলেছি কেতু এবং বৃহস্পতি, সেই 7 নম্বর সংখ্যা কেতু, মানে কেতুর সংখ্যা হচ্ছে নক্ষত্রের সংখ্যা, যেহেতু সংখ্যা তত্ত্বের ক্লাস হচ্ছে, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে এই 7 আর 3 10 1, এই 20 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার সঙ্গে আর এক যোগ হয়ে গেলে 3, অর্থাৎ বৃহস্পতি কিন্তু হবে। সেই বৃহস্পতি 3-এর সঙ্গে আবার ওই 7 নম্বর নক্ষত্র যুক্ত করলে 7 আর 3 10, আবার 1 হবে, অর্থাৎ সেই হবে শীর্ষে। তো কে বিপ্রবর্ণের হবে? ওই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের যার জন্ম, সে বিপ্রবর্ণ পাবে। এখানে মনে হয় বুঝতে একটু কষ্ট হয়েছে। ধরেন এই 20 তারিখে জন্ম, সে চন্দ্রের নিজ গৃহে বসে আছে, যোগ হচ্ছে 7 নম্বর নক্ষত্র। তাহলে 2 7 আর 2 9, এর সাথে বৃহস্পতি তার অধিপতি, অর্থাৎ 3 সমান 12। 12 মানে 3, এই 3 হচ্ছে বৃহস্পতি। তো যখন আমরা 3 নম্বরে ক্লাসে যাব, তখন কিন্তু বুঝবো যে পিতা মাতা মাঝখানে সন্তান, সে কিন্তু একমাত্র 3ই দিতে পারে, অর্থাৎ দৈবই দিতে পারে।
খুব কঠোরভাবে বুঝবেন, মানে পড়া লাগবে না, আমি বলেছি বই পড়া লাগবে না। এইবার যদি আমরা পরের নক্ষত্র পুষ্যা আসি, অধিপতি শনি। শনির শত্রু কাকে লিখেছিলেন মনে আছে কারো? শনির শত্রু গ্রহ কি কি লিখেছিলেন? মঙ্গল, রবি, চন্দ্র লিখেছিলেন। তাহলে কি, সে শনির শত্রু মঙ্গল, রবি এবং চন্দ্র, তার মানে এই চন্দ্রকেও কিন্তু এই 20 তারিখকে শত্রু মনে করে। যদিও 8 নম্বর নক্ষত্র, ওখানে যদি দেখেন যে 20 তারিখে জন্মগ্রহণকারী জাতক, নক্ষত্র সংখ্যা 8 এবং অধিপতি গ্রহ শনি 8, তাহলে 8 8 16 আর 2 18 মিলে 9। এ কিন্তু বৃহস্পতির মতো সৃষ্টি করছে না। এই চন্দ্র কিন্তু নিজের ঘরে থেকে ঘাড় তাড়ামি করবে, নিজের কষ্ট দেবে, নিজে আত্মহত্যার পথ বেছে নেবে, ওই যে জাপানের কথা বললাম। অথচ সে তো একই 2, 11, 20, 29 তারিখে, অর্থাৎ 2 তারিখের জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা। দেখুন মমত্ব কোন জায়গা থেকে হরণ হয় আর কোথা থেকে মমত্ব আসে, এটি বুঝতে হবে। খালি মা হলে হলো না, খালি মাই একটা সন্তান জন্ম দিলাম, কেউ কিন্তু সন্তান জন্ম দিয়ে ডাস্টবিনেও নিয়ে ফেলে দিচ্ছে, এটা কিন্তু একটু দেখতে হবে। তাছাড়া যখন আরেকটি নক্ষত্র আছে সেটি হচ্ছে অশ্লেষা। অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ। তো অশ্লেষা এই ধরেন 20 তারিখে জন্মগ্রহণ করেছে, তার অশ্লেষার নক্ষত্র নাম্বার 9 আর তার অধিপতি গ্রহ বুধ। তাহলে কি হলো, 9 5 14 আর 2 16 মিলে 7। এই চন্দ্রকে, অর্থাৎ ভুল বোঝানোর লোক থাকবে, সন্দেহ করানোর লোক থাকবে। উনি ঘরের ভিতর থাকবে একা ঘরে, অর্থাৎ আমার এই স্টুডিওতে সাপ আসতে পারে, এমনকি বিষাক্ত গিরগিটি আসতে পারে। সেই ভয়ে আমাকে দেখা যাচ্ছে হয়তো আড়ষ্ট হতে হতে পারে। কারণ কেতু হচ্ছে ভয়, আবার মঙ্গল হচ্ছে যেমন তেজ, তেমনি মুহূর্তের মধ্যে ওই আগুনে জল দিলে অমনি সে কিন্তু শান্ত এবং পুড়িয়ে শক্ত হয়ে যায়। তখন কিন্তু বিশেষ করে ভয়ে আমার এই শক্ত স্ট্রং হয়ে যাব, সমস্ত পেশিকে আমার শক্ত করে ফেলবে। এভাবে কিন্তু চরিত্র বের করতে হবে। এটি গবেষণার বিষয়। জ্যোতিষশাস্ত্র শুধু একাডেমিক শিক্ষা নেওয়ার জন্য হতে পারে যে শিক্ষা গ্রহণ করলেন, কিন্তু অনুধাবন না করলে এই জ্যোতিষ শিক্ষার পূর্ণতা আসবে না। আপনারা যারা সিলেবাস চেয়েছিলেন, আজকে সিলেবাস যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে ক্লাস, এখানে অনেক শিক্ষক আছেন, অনেকে মন্তব্য করেছিলেন স্যার 3 ঘন্টার ক্লাস, এটিকে একটু কমিয়ে আনা যায় না? তো যদি কমিয়ে আনি, হ্যাঁ আনা যায়, সিলেবাস অনুযায়ী শিক্ষা দেব, আমাদের 1 ঘন্টায় দেখেন কমপ্লিট হয়ে যাবে। দরকার নেই আমাদের এই নক্ষত্রে যাওয়ার দরকার নেই, হাত আঁকার দরকার নেই, কারণ নিউমারোলজির ক্লাস হচ্ছে, এগুলো বোঝানোর দরকার নেই, এটা তো এর ভিতর আসবে না। লেখা রয়েছে সংখ্যাতত্ত্বে 2 এর গুরুত্ব, বৈশিষ্ট্য এবং প্রয়োগ। আমরা ওই কিভাবে প্রয়োগ করবো সেটি দেখায় দেবো, এটি আসার দরকারই নেই। টাইম কমে যাবে, আপনাদেরও সময় বাঁচবে, আমরাও নিশ্চিন্তে ঘুমাবো। কিন্তু অনেকেই, অনেক প্রতিষ্ঠান, আপনাদের সিলেবাস ধরেন আপনারা কেউ অন্য প্রতিষ্ঠানে যাচাই করতে গেলেন যে কেসি পাল সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে আসলে কি শিক্ষা দেয়, দেখুন আমাদের এই সিলেবাস দিয়েছে। বললো কি, উইথ এই সিলেবাস দিয়েছে, ও কি শিখাবে, তো একটা পাগল। আসলে তো আমি নিজে পাগল। তো যেহেতু ওই পাগল কি শিখাবে, ওই সিলেবাস দেখে বলে দেবে যে হ্যাঁ এই শিখাবে। কিন্তু সে কখন বুঝবে? ওই বুঝবে যখন নক্ষত্রকে সঙ্গে আনবে। অর্থাৎ তাকে যদি এই ক্লাসের 3 ঘন্টার ভিডিওটি দেওয়া হয়, যে এই 3 ঘন্টার ভিডিও তোমাকে একটি দেখার জন্য সুযোগ দেওয়া হলো, তারপরে যদি অনুধাবন করে বলে যে উনি পাগল, আসলে এই সিলেবাস দিয়ে তোমাদের শুধু টোপ দিয়েছে আর তোমাদের অর্থ শোষণ করেছে, অর্থ দহন করেছে, সেদিনই বন্ধ হয়ে যাবে আমার এই প্রতিষ্ঠান। আপনাদের 3 জন এই কথা বললে আর কোনোদিন এই শিক্ষা নিয়ে সামনে আসবো না, দেখবেন, মিলিয়ে নেবেন। বা প্রয়োজনে এটিও আপনাদের একটি দায়িত্ব থাকলো যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পাগলের বক বক কমানোর জন্য 3টি আবেদনই যথেষ্ট। সেইটাই আমাদের এই কোচিং সেন্টার সংশ্লিষ্ট যে স্যাররা রয়েছেন, যেমন নীরজ কান্তি রয়, জে কে দেব, সুবীর মহন্ত, টিটু দাস, ইনাদের নিয়ে সম্মিলিতভাবে
সিদ্ধান্ত নিয়ে মুহূর্তের মধ্যে দেখবেন বন্ধ করে দেওয়া একেবারে কঠিন কিছু নয়, খুবই সহজ। পাগলের বকবকামি কমানো সহজ। তাছাড়া দেখুন, আপনাদের এই যে চন্দ্র প্রসার এবং প্রসার বা বিস্তার, এই বিস্তার ঘটানোর জন্য আমি কেসিপাল পাগল বিধায় কমপক্ষে 20টা ফেসবুকে নিজে শেয়ার করি। আপনারা দেখে নেবেন, আমার নিজস্ব 20টার বেশি ফেসবুক রয়েছে। আপনারা ধাপে ধাপে দেখবেন আপনারা কজন শেয়ার করেন, কজনের প্রসার প্রসার চান। একমাত্র শ্যামল বাবুকে পেয়েছি, হৃদয়ানন্দী বাবুকে পেয়েছি, আমাদের নিরস্বার্থ স্যার উনি তো করবেনই, ওনারটা পেয়েছি। এখানে বিশেষ করে একজনের নাম পেয়েছি, উনি প্রত্যেকটা ক্লাস শেয়ার করেছেন। তার নামটা অবশ্য উম, আরে বাপরে, জয় নিরজ সরকার স্যার কি স্যার, বল? জয় জয় সরকার, জয় হ্যাঁ, জয় সরকার। সরকার। হ্যাঁ, জয় সরকার, ওনাকে পেয়েছি। তাছাড়া ধরুন আরো কয়েকজন পেয়েছি, একেবারে যে পাইনি তা না। আমাদের স্বপন কুমার চক্রবর্তী, আহ, শ্রদ্ধেয়, ওনাকে পেয়েছি। তারপরে ধরেন টিরু দাস স্যারকে পেয়েছি, উনি তো শিক্ষক, উনি তো করবেনই। কিন্তু এই ছাড়া কে প্রসার প্রচার বা বিস্তার চেয়েছে, ওই যে তার নক্ষত্র চন্দ্র কোথায় কোন নক্ষত্রে আছে, এটি দেখলে বুঝতে পারবেন যে কি চাচ্ছেন আপনার। এমনকি মুহূর্তে বন্ধ করার জন্য যদি 3জন আবেদন করেন, সেই আবেদনকারীকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার গবেষণা করে বের করতে পারবে, প্রতিবাদ করবে না, কিন্তু গবেষণা করে বের করতে পারবে কেন সে এই আবেদন করলো, কেন সে প্রতিযোগিতায় গেল। অর্থাৎ এই যে মমত্ব, এই যে ভালোবাসা, এই যে স্নেহ, এই যে প্রীতি, এই যে আমরা একসঙ্গে আসছি, এই আনন্দকে কে অভিশপ্ত করতে চেয়েছে, এটি গ্রহ দিয়েই কিন্তু বিচার করা সম্ভব। আসি, বেশি গল্প হয়ে যাচ্ছে। 29 তারিখ, 29 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন, আবার শেষে বলা হবে 3 ঘন্টা স্যার পুরানোর জন্য শুধুমাত্র গল্প দিয়ে কাটিয়ে দেয়। আচ্ছা দেখো, 29 তারিখ যিনি জন্মগ্রহণ করেছে, 29-এর মাঝখানে যোগ দিলে 11, 11 সমান 2। ওই যে 11 তারিখের 11 ফিরে আসছে, কিন্তু ফিরে আসার আগে থাকছে মঙ্গল। ওই যে কথা বললাম যে 20 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা 9 নাম্বার নক্ষত্রে জন্ম, অর্থাৎ 2-এর সঙ্গে 9-এর মিলন ঘটে 29 হয়েছে। 29 থেকে 11 হয়েছে, 11 থেকে 2 হয়েছে। তাহলে এর সঙ্গে কানেকশন হয়েছে মঙ্গল চন্দ্র। মঙ্গলের কি শত্রু লিখেছেন আপনারা? মাত্র বুধ। এইবার চন্দ্রের শত্রু লেখেননি, তাহলে চন্দ্র আর মঙ্গলের মধ্যে একে অপরের কোনো শত্রুতা নেই, দুজন মিত্র। অর্থাৎ মঙ্গল আমরা সেনাপতি জেনেছি ওই যে 19 তারিখের ক্লাসে, আমরা যখন 1, 10, 19, 28 হয়েছে এক সংখ্যার ক্লাস, তখন জেনেছি মঙ্গল সেনাপতি। আর চন্দ্র মাতা, মা, আজকে জানলাম। তাহলে মায়ের সঙ্গে সেনাপতি যুক্ত হয়েছে, ধরণীকে রক্ষা করার জন্য সেনাপতি যুক্ত হয়েছে। যেমন আমার সেনাপতি এই যে বললাম, নীরজ স্যার, জয়ন্ত স্যার, টিটু স্যার, সুবীর স্যার। এইরকম আপনাদেরও সেনাপতি রয়েছে। আপনাদের সন্তান বড় হয়ে আপনাদের সন্তানরা রক্ষা করছে, আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনরা রক্ষা করছে। ঠিক তদনুরূপ এই 29 তারিখের জাতক জাতিকাকে তার সেনাপতি তাকে রক্ষা করবে। তার মমত্ব তো রয়েছে, যেহেতু তার দুজনের মধ্যে শত্রুতা নেই। দুজন দিয়ে রবি সৃষ্টি হচ্ছে, দুটি সূর্য, সেই সূর্যের তেজগাম্ভীর্যতা থাকবে, সেই সঙ্গে সে 2 তার মমত্বও থাকবে, অর্থাৎ পরিপূর্ণতা থাকবে। তার রক্ষক রয়েছে, রক্ষক আবার তার যশকারক ওই রবি রয়েছে, পিতা রয়েছে, বা তার বিপরীত লোক রয়েছে, সেখান থেকে সে বেছে নিতে পারে। আমরাই তো সাধারণত একটি মেয়ের সন্তান জন্মগ্রহণ করলেই আমরা চিন্তা করি যে হয় আর্মি অফিসারের সাথে বিয়ে দেবো, নয় ডাক্তারের সাথে বিবাহ দেবো, নচেত ইঞ্জিনিয়ারের সাথে বিবাহ দেবো, বলি না? তাহলে নয়, সেনাপতি ওই আর্মি অফিসার, তার সঙ্গে বিবাহ দেবো। অর্থাৎ এটি বড়, তার পরিকল্পনা বড়, কারণ তার সৈন্য রয়েছে, সে গর্বিত। তাকে যেমন তার মমত্ব, স্নেহ, ভালোবাসা সবই যেমন রয়েছে, তেমনি তার সেনাপতি সুলভ তেজস্বিতাও রয়েছে। সে কোনো কিছু পরোয়া করবে না। যখন পরোয়া করবে না, তখন সেখানে রবি এসে আবার ওই আগুনে কুলো দিয়ে বাতাস দিচ্ছে, আগুন আরো জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু সেই আগুন কে শান্ত করছে? ওই যে সৃষ্টি সবার নিচেই চন্দ্র, ওই চন্দ্র মুহূর্তে জল ঢেলে দিলে হয় পোলাদ হচ্ছে, নচেত ওটি পুড়িয়ে মাটিটা শক্ত হচ্ছে। যখন শক্ত হচ্ছে, ও কিন্তু আর পূর্বের জায়গায় ফিরে আসছে না।
ফিরে আসতে পারছে না। অর্থাৎ 20 তারিখে চন্দ্র শূন্যতা থাকলেও তার ফিরে আসার সম্ভাবনা থাকবে ওই নক্ষত্র গুণিয়ে, কিন্তু 29 তারিখে চন্দ্রকে পাওয়ার দিতে দিতে তাকে আর নিজের জায়গায় ফিরে আসার সুযোগ পাবে না। আপনারা যদি আমাকে বলেন যে কেসিপাল স্যার অনেক ভালো, অনেক ভালো বলতে বলতে আমার মানে একেবারে পাছা ধরে উপরে উঠায় দিলেন, দেওয়ার পরে কি হবে? আমি আর আপনাদের নিয়ে এই ক্লাস করার আর মনোভাব থাকলো না, অহংকার দানা বাঁধলো। যা, এবার আমি পাশ্চাত্য দেশের তাবড় তাবড় বিজ্ঞানীদের নিয়ে ক্লাস করবো। ধর শালা, আমি বাংলা বলতে পারি না, উচ্চারণ করতে পারি না, আর আমি ইউরোপিয়ানদের পড়াবো বা পাশ্চাত্য দেশের পড়াবো। তখনই আমার ওই সেই অহংকারে আমার জীবনের সমাপ্তি কিন্তু ওখানেই ঘটবে। তো 29 তারিখে জাতক জাতিকার ওই সেনাপতি সুলভ তেজস্বিতা কিন্তু তাকে অহংকার যে পতনের মূল, ওই পতনের মূলে রূপান্তরিত করতে পারে। এটি কিন্তু আমাদের বুঝতে হবে, এটি সর্বদা মাথায় রাখতে হবে। এমনকি 29 তারিখে জন্মগ্রহণকারী চন্দ্র, সেই ব্যক্তির ওই নক্ষত্র যদি আপনার এই 7 হয়, তাহলে তো ফলাদেশ একই হচ্ছে। কিন্তু ওর গর্ভে যে ওই মঙ্গল রয়েছে, একটি মাত্র গ্রহ, ওই মঙ্গলই কিন্তু তার মধ্যে অহংকারিতা অর্থাৎ পচনশীলতা, একটি মাত্র বাক্য, সেটি অহংকার, সেটি যখন ঢুকিয়ে দিচ্ছে তখন আর কিন্তু রক্ষা নেই। তো এ ব্যাপারে আমি একটু আমাদের নীরজ স্যারকে বলার জন্য অনু মানে প্রার্থনা করছি বিশেষভাবে, যে 2 তারিখ, একক দুই, দুই সংখ্যা নিয়ে একটু কিছু বলুন। তার ভিতরে আবার একটু বলতে চাই যে আপনারা যে নজর দিবেন আমরা বলেছি, তো সেই নজরের জায়গায় আমরা যাব। আপনাদের ছাত্রদের কাছ থেকে আগে একটু জেনে নিন, একক 2 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্য আর কি কি সাজেশন আপনারা দিতে পারেন, আমাদের নীরজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ গুরুজিকে। আহ, আমি আসলে আজকের ক্লাসটা খুবই নিজেই উপভোগ করছিলাম। আমাদের স্টুডেন্টরা অতি ভাগ্যবান আমি মনে করি যে আমরা ইতিপূর্বে এরকম ক্লাস পাইনি। আহ, আর আমিও নিজে মনোযোগ দিয়ে শুনছিলাম যে সন্তান নতুন নতুন বৈশিষ্ট্য এবং বিশেষত্ব গুলো কিভাবে ভেঙে চুরে নতুন তৈরি হয়। তো আমরা যদি একক দুই নিয়ে আলোচনা করি, এটা ইতিপূর্বে আপনারা আহ গুরুজি বলেছেন তা আলোচনায়, একক মানে একা, আর দুই মমত্ব, স্নেহ, আবেগ, ইনটিউশন, আমাদের যে বিষয়গুলো আছে সেটা টোটালটাই এই দুই সংখ্যাটা নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই সংখ্যা, একক দুই সংখ্যা, আমি অন্য দুই সংখ্যায় যাব না, অন্য দুই সংখ্যার ব্যাখ্যা অন্যরকম। এই একক দুই সংখ্যা যখন তার ইমোশনটাকে ক্রিয়েট করবে, যখন সে তার ইমোশনটা আহ তার ইমোশন দেখানোর জায়গা থাকবে, সে নিজে নিজে অনুধাবন করবে, সেই ব্যক্তি নিজে অনুধাবন করবে, কিন্তু এটা বিস্তার করার কোনো সুযোগ তার নাই। তবে হ্যাঁ, তার সাথে যখন আমরা ড্রাইভার কিংবা কন্ডাক্টে চলে যাব সেটা আলাদা জিনিস। এই ব্যক্তি প্রচন্ড আবেগপ্রবণ হবে, তার আবেগ, তার ভাবনা তার নিজের ভিতরে থাকবে, বিস্তারের কোনো সুযোগ নেই। এই ব্যক্তি, এই জাতক সবসময় অন্যের উপর স্নেহত্ব এবং ইমোশন ক্রিয়েট করতে গেলে নিজে ক্ষতিগ্রস্ত হবে, সে পার্সোনালি কখনোই লাভবান হবে না। এবং তার ইমোশন, তার আবেগ, তার এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে এই দুর্বল দিকটাই তাকে সবসময় অলস স্নেহময়ী থাকবে, কিন্তু বিনিময়ে তার প্রাপ্তিটা ঘটবে খুবই কম। নক্ষত্র সহযোগী যুগে যদি আলোচনা করা যায়, গুরুজি যেটা করলেন, যেমন আজকে যদি আমরা যদি আজকে চন্দ্রের অবস্থাটা যদি দেখি, আজকে চন্দ্র কিন্তু আছে অশ্লেষা নক্ষত্রে, মানে বুধের নক্ষত্র। তাইলে দেখুন, বুধ আমরা সাধারণত জানি যে আমাদের কমিউনিকেশনের একটা জায়গা তৈরি করে, কিন্তু এই বুধের সংখ্যার সাথে যদি আমি এই একক দুইকে সংযুক্ত করি, তাইলে আমরা পেয়ে যাচ্ছি কেতু। তাহলে দেখেন, আজকের যে তারিখে যিনি জন্মগ্রহণ করতেছেন তার ভিতর ইনটিউশন থাকবে, সে ভিতরে গুমড়ে গুমড়ে নিজের চিন্তা নিজেই করবে,
কিন্তু সে বিস্তারের কোনো রাস্তা সে খুঁজে পাবে না, এবং এই ইমোশন তার লাইফের জন্য বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তবে যদি সেই ইমোশনটাকে তার সাধনায় বা একাগ্রতায় ডাইভার্ট করে, তখন সে সেখান থেকে সফলতা নিয়ে আসতে পারে। তো স্যার, একক দুই সম্পর্কে আমি এইটুকুই আপনার সাথে যোগ করলাম। অসংখ্য ধন্যবাদ নীরজ কান্তি রায় স্যার। তো আমাদের জে কে দেব স্যার আছেন? জে কে দেব জেগে স্যার? যে স্যারের মনটা হ্যাঁ আছেন, নমস্কার। খারাপ তো মনে জে কে দেব স্যার হচ্ছে 10 তারিখে জন্মগ্রহণকারী, ওই সরি 11 তারিখে জন্মগ্রহণকারী যে সকল জাতক জাতিকা রয়েছেন, বা 11 তারিখ অর্থাৎ 1+1 রবি, দুটি রবি মিলে চন্দ্র, ইনার সম্পর্কে জে কে দেব স্যার আপনাদের একটু আমার অপূর্ণতাকে পূর্ণতা করবেন। নমস্কার সবাইকে। নমস্কার স্যার। নমস্কার। যখনই আমরা কোনো গ্রহের নিউমারোলজি বলেন, সেটা হস্তরেখা বলেন আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বলেন, সেখানে যখনই আমরা কোনো গ্রহকে নিয়ে বিশ্লেষণ করব, তখন আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রহের কারকতা। তো গ্রহের কারকতা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে অনেক লেখা আছে, 4 পাতা 5 পাতা লেখা আছে। তো 4 পাতা 5 পাতা কিন্তু আপনি ওই মুখস্থ করতে পারবেন না, আর পরিপূর্ণরূপে কখনোই আপনার আত্মস্থ না হলে সেটার ব্যাখ্যাও করতে পারবেন। যেমন চন্দ্রের অনেক কারকতা আছে, তার মধ্যে একটা কারকতা হচ্ছে মানে চিন্তা। তো আমি যদি আপনাদেরকে নিয়ে কিছু চিন্তা করি, তো চিন্তা করলে আমি দেখব যে আমাদের যে রাশিচক্র, সেটা হচ্ছে রাশিচক্রের 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। তা আমরা যদি চিন্তা করি, আমাদের এই রাশিচক্র কিন্তু আমাদের এখন যেটা আমরা এই চেম্বার প্র্যাকটিস করে ওই মানুষের আয় ব্যয়, হিসাব নিকাশ, প্রেম ভালোবাসা, কর্ম, এই সমস্ত জাগতিক চিন্তা ভাবনা করি, সেই জাগতিক চিন্তার জন্য রাশিচক্র ঋষিগণ আবিষ্কার করেন। সেটা আধ্যাত্মিক চর্চার জন্যই, কিভাবে একজন ব্যক্তি ঈশ্বর লাভ হবে এবং সে সত্যের সন্ধান পাবে, এই সমস্ত বিষয় বোঝার জন্য কিন্তু আমাদের এই রাশিচক্র মহর্ষিগণ তৈরি করেছিলেন। তো আমরা যদি এই রাশি চক্রের 1 নম্বর রাশি দেখি, তাহলে আপনার হচ্ছে যে মেষ রাশি, সেটা 1 নম্বর রাশি। 1 নম্বর রাশি বলতে এক সংখ্যাটাই মিন করছে আমাদের সেই একস্বরবাদ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কিন্তু দেখুন, এই মেষ রাশিতে যে অশ্বিনী নক্ষত্র আছে, সে একই সাথে একেশ্বরবাদেরকে রিপ্রেজেন্ট করছে, এবং একই সাথে সে তার হচ্ছে প্রতীক হচ্ছে দুটি ঘোড়া। মানে এই একেশ্বরবাদ দিয়ে কিন্তু আবার সে অদ্বৈতবাদ মানে দ্বৈতবাদে চলে গেল। আবার যে বরুণী নক্ষত্র, সেই বরুণী নক্ষত্র 2 সংখ্যার, সেটি চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে, তার অধিপতি কিন্তু শুক্র। তো আপনারা একটা বিষয় হচ্ছে কি, যেমন বরুণী নক্ষত্রের প্রতীক হচ্ছে সৃষ্টির দুয়ার, মানে সৃজনী যেটা সেটা। তো সেই সৃষ্টির দুয়ার, চন্দ্র হচ্ছে মাতৃমূর্তির কারক। তো আমাদের এই যে চন্দ্র, সে মাতৃমূর্তির যে মমত্ব, সেই মাতৃত্বের যে স্বাদ, সেটা কিন্তু বরুণী নক্ষত্র থেকে আমরা পাচ্ছি। আবার এই বরুণী নক্ষত্রর অধিপতি শুক্র। কেন শুক্র অধিপতি? কারণ সেটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের এই জগৎ সৃষ্টি হচ্ছে। তো সেই চন্দ্র নারী এবং শুক্র নারী। চন্দ্র যে নারী, সেই নারী হচ্ছে মাতৃশীলতার পরশ, মাতৃস্নেহের পরশ। আর শুক্র যে নারী, সেই শুক্র নারী হচ্ছে দেহ সুষ্ঠব। নারীর দেহ সুষ্ঠবকে শুক্র বোঝানো হয়, আর নারীর মমত্ব, নারীর স্নেহ ভালোবাসা, সেটাকে কিন্তু আপনার চন্দ্র বোঝানো হয়। তো এখানে আবার একটু দেখুন, চন্দ্র তুঙ্গস্থ কোথায় হয়? চন্দ্র কিন্তু তুঙ্গস্থ হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রে কোথায় তুঙ্গস্থ হচ্ছে? দ্বিতীয় চরণে। আমরা প্রত্যেকটা নক্ষত্রের 4টি চরণ আছে। এই 4টি চরণকে যদি আমরা বিশ্লেষণ করি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাহলে দ্বিতীয় চরণে যদি চন্দ্র তুঙ্গস্থ হয়, তাহলে এখানে হচ্ছে কি পাইলাম আমরা? সেটা হচ্ছে অর্থ। তাহলে অর্থ কি? অর্থ বলতে কি আমরা টাকা পয়সা বুঝবো? কিন্তু যখন এই রাশিচক্র আবিষ্কার হয়েছিল আজকে 5,000 বছর আগে, তখন কিন্তু টাকা পয়সা ছিল না। তাহলে অর্থ বলতে কি বুঝবো আমরা? অর্থ বলতে আমাদের জীবনের অর্থকে বুঝতে হবে। তো সেই চন্দ্র, যিনি মাতৃমূর্তির মমত্ব আর যার মধ্যে আছে, যিনি নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে দেন, তিনি সেই কৃত্তিকা নক্ষত্রে দ্বিতীয় চরণে তুঙ্গস্থ হন। মানে আমাদেরকে সেই জীবনের মূল অর্থ তিনি কিভাবে বুঝতে হবে, সেই চিন্তাটা কিন্তু আমাদের এই চন্দ্র থেকে প্রাপ্তি হয়। তো 2 তারিখে যে চন্দ্র গুরুজি বলেছেন, এই 11 তারিখে চন্দ্রে দেখুন দুটি রবি আছে।
তো রবিকে আমরা রাজার কারক বলি, পিতার কারক বলি। এখন রাজা, একজন রাজা থাকলেই তো মানে তিনি অর্থ, বিত্ত, আহ, অহংকার সমস্ত কিছুতে পরিপূর্ণ। কিন্তু দুই রাজা যদি থাকে তাহলে ব্যাপারটা আরো একটু শক্তিশালী হয়ে গেল। তো এই যে দুই রাজার সংমিশ্রণে যে চন্দ্র হবে, সেই চন্দ্রটি কেমন হবে? সেটি যদি মানে ধরেন কর্কট রাশিতে হয়, তাহলে কর্কট রাশি হচ্ছে বিপ্রবণ। বিপ্রবর্ণ মানে কি হচ্ছে? জ্ঞানের জায়গা। আমাদের যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা কিন্তু কাউকে ছোট করার জন্য আর কাউকে বড় করার জন্য তৈরি হয়নি। যিনি জ্ঞানকে, আপনার হচ্ছে জ্ঞানের যে ব্যাপারটা, এটা আমরা যে মেধা বলি, সেটা কিন্তু জন্মসূত্রে অনেকের প্রাপ্ত হয়। ঠিক আছে? তো এখানে এটা কাউকে 10টা টিউশন মাস্টার রেখে দিয়ে জ্ঞান অর্জন করানো যায় না, তাকে জ্ঞানে বানানো যায় না। তো এই যে জ্ঞানটা, সেটা প্রাপ্ত হয় আপনার হচ্ছে ব্যক্তির আত্মসত্তার যে বহিঃপ্রকাশ, সেটা তার মাধ্যমে। তো এই জ্ঞান যারা আহরণ করে তারাই হচ্ছে জ্ঞানী। এবং যারা বৈশ্য আছে তারা হচ্ছে এই সমাজে সেই জ্ঞানটাকে বিতরণ করে, যারা শূদ্র আছে তারা পরিশ্রম করে সেই জ্ঞানের পেছনে দৌড়ায়। আর ক্ষত্রিয় যারা আছে সেই জ্ঞান যেন সমাজে লালিত পালিত হয়, সেটা যেন কোনো সমস্যা আক্রান্ত না হয়, সেটা তারা দেখাশোনা করে। তো এক একজনের এক একটা কাজ। তো এই চন্দ্র যখনই আপনার কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র থাকে, তখন কিন্তু জীবযোগ সৃষ্টি হয়। সেটা হচ্ছে, সেই জ্ঞান হচ্ছে নির্লিপ্ত জ্ঞান। বৃহস্পতির জ্ঞান হচ্ছে নির্লিপ্ত জ্ঞান। আবার যখন পুষ্যা নক্ষত্রে থাকে, তার প্রতি গাভীর দুধের বাট, যার অধিপতি শনি, সেই জ্ঞান হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। কিন্তু অশ্লেষা নক্ষত্রে যখন থাকে, অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সর্প। আমরা জানি সর্প কুণ্ডলীকৃত থাকে, মানে নিজেকেই নিজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। তো যখনই চন্দ্র সেই অশ্লেষা নক্ষত্রে থাকবে, তখন সে তার জ্ঞানটা নিজেই নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। আর এই 11 তারিখের মধ্যে যে দুই রবি আছে, সেই রবি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেমের জায়গা, সন্তানের জায়গা। তো আমরা আমাদের যে মা আমাদেরকে যে ভালোবাসে, সে ভালোবাসা কিন্তু কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। তাই পঞ্চম ভাবের যে প্রেম, সে প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম, সেটা কামনা রহিত প্রেম। তো এই প্রেম আমরা সেই পঞ্চম ভাব থেকে পাচ্ছি। তো এই যে চন্দ্র, যখনই রবি সংযুক্ত হয়, তখন তার মধ্যে এক ধরনের ইগো সৃষ্টি হয়। অর্থাৎ অতিরিক্ত যে আপনার রজগুণ তার মধ্যে চলে আসে, তখন তার মধ্যে একটা ইগো সৃষ্টি হয়। সেই চন্দ্র তখন একটু আবেগী হয়ে পড়ে। সেই চন্দ্র আপনার একটু অহংকারী হয়। সেই চন্দ্র একটু আত্ম অভিমানী হয়। স্যার, 11 তারিখ নিয়ে বললাম। অসংখ্য ধন্যবাদ। এবার 20 তারিখ নিয়ে বলবেন আমাদের আহ সুবীর মহন্ত স্যার, কলকাতা। আপনার দৃষ্টি আকর্ষণ করছি 20 তারিখ নিয়ে। ধন্যবাদ স্যার। নমস্কার। ওকে, ধন্যবাদ, নমস্কার। তো আমি 20 তারিখ 20 তারিখ নিয়ে বলার আগে দু একটি কথা বলে শুরু করতে চাই। দেখুন, আজকে কিন্তু ক্লাস হচ্ছে সংখ্যাতত্ত্বের ক্লাস। সংখ্যাতত্ত্ব 2 নম্বর ক্লাস হচ্ছে দুই সংখ্যা নিয়ে। কিন্তু এই যে হরোস্কোপ একটি আঁকানো আছে, হস্তরেখা একটি আঁকানো আছে, তো এত কিছু প্রয়োজন কেন? গুরুজি একটু আগে বললেন যে আমরা যদি সিলেবাস অনুযায়ী ক্লাস দেই, ক্লাস করাই, তাহলে কিন্তু 1 ঘন্টাতে ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু এই এই যে কোচিং সেন্টারের ক্লাস, এটা কিন্তু শুধু শুধু ক্লাস না, এটি একটা গবেষণা, গবেষণা কেন্দ্র বলা চলে। তো এই জন্য আপনারা গবেষণামূলক চিন্তা ভাবনা নিয়েই এই ক্লাসে থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো আজকে 20 তারিখ সম্বন্ধে যেটি 20 তারিখ হলো, দেখুন, সংখ্যা 2 এর ক্লাস হচ্ছে। তো দুই দুই সংখ্যা 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, তো সবকটির কিন্তু মূলাংশ আসবে 2। তো 20 তারিখের মধ্যে কি বিশেষত্ব থাকতে পারে? যেমন 2 সংখ্যার বিশেষত্ব আছে, 11 সংখ্যার বিশেষত্ব আছে একটি। 11 সংখ্যা হলো দুটি রবি নিয়ে একটি আহ চন্দ্র এসেছে। সেই রকমই 20 সংখ্যা, যে 20 তারিখে জন্মগ্রহণকারী জাতক, তার দুইয়ের প্রভাব কিরকম থাকবে। এবং সেই 20 তারিখে জন্মগ্রহণকারী জাতকের দুই মানে হলো চন্দ্র। তো জেকে দেখতে একটু আগে চন্দ্রের যে কারকতা সেটি বললেন। দেখুন, প্রত্যেকটি গ্রহের একটা কারকতা আছে, সেটা তো আমার জানা প্রথম দরকার। তো 20 তারিখের মধ্যে যেই 2+0, 2+0 নিয়ে কিন্তু 20 হয়েছে। তাহলে এর আগে ক্লাসে একটি কথা বলেছিলাম, যখন শূন্য যখন কোনো সংখ্যার ডান পাশে থাকে, তখন সেই শূন্যর কিন্তু গুরুত্ব থাকে। আর যখন
কোনো সংখ্যার বাম পাশে শূন্য থাকে, সেই শূন্য কিন্তু গুরুত্ব থাকে না। তো এখানে কিন্তু এই শূন্যের গুরুত্বটা কতটা, শূন্য মানে কিন্তু শূন্যতা বোঝায়, শূন্য মানে কিন্তু কোনো সংখ্যা বোঝায় না। তো যখন কুড়ি, কুড়ি মানে হলো যে দুইয়ের সঙ্গে শূন্য যোগ করে যখন কুড়ি হচ্ছে, সেই কিন্তু চন্দ্রের মধ্যে একটি শূন্যতা বিরাজ করবে। চন্দ্রের কারকতা, চন্দ্র হলো জলীয় কারক গ্রহ, জল স্বভাব গ্রহ, এবং চন্দ্র মাতৃকারক গ্রহ। আপনি আগে শুনেছেন, এই ক্লাসে শুনেছেন যে চন্দ্র মাতৃকারক গ্রহ, এবং তিনি হলো সহানুভূতিশীল। মাতৃর, মায়ের আদর্শ কি, একজন সুবীর মায়ের মহাশয়, আদর্শ সহানুভূতিশীল। একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু লাইন থেকে কেটে আবার ঢুকুন। শুনতে পাচ্ছেন না সবাই, এটা বোঝা যাচ্ছে। তো আপনি আবার একটু লিভ নিয়ে ঢুকুন, এর ভিতর আমরা আসি। টিটু দাস স্যার, আপনি আছেন? হ্যাঁ স্যার, হ্যালো, টিটু শুনতে দাস, পাচ্ছেন এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ, হচ্ছে টিটু সুবিধা দাস শুনতে স্যার, পাচ্ছেন? কি বলবেন 29 তারিখে জন্মগ্রহণকারী যে সকল জাতক জাতিকা রয়েছে তাদের জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি পরামর্শ দিচ্ছে? আচ্ছা, 29 তারিখ মানে চন্দ্র আর মঙ্গল নিয়ে, চন্দ্র আর মঙ্গল 2 আর 9 11 নিয়ে সৃষ্টি এই মাতৃত্ব। আমরা যখন এই কোনো একটা সংখ্যা তত্ত্বের বিস্তার বিশ্লেষণ করব, তখন প্রথম যে সংখ্যাটা 2, ওই জাতকের মধ্যে তার জীবনের শুরুটা হবে মাতৃত্ব, স্নেহ, মায়া, মমতা দিয়ে, ওই 2 সংখ্যা দিয়ে। আর পরের সংখ্যাটা যে 9, এটা হলো জীবনের সমাপ্তি ঘটবে তার এই 9-এর যে বৈশিষ্ট্য, বল, বীর্য, সাহস, তেজ, নেতৃত্ব, ওই ওইটা দিয়ে সমাপ্তি হবে। তো জীবন শুরু হবে মাতৃত্ব দিয়ে, যে কোনো কাজ শুরু হবে মাতৃত্ব দিয়ে, আর সমাপ্তিটা ঘটবে 9-এর বৈশিষ্ট্য দিয়ে। এই জাতকের মধ্যে যেমন মাতৃশীল, স্নেহ, মায়া, মমতা থাকবে, ঠিক তার সাথে তেজ, বল, ধৈর্য, সাহস, নেতৃত্ব দেওয়ার প্রবণতা, নিজেকে শ্রেষ্ঠত্ব আসনের পৌঁছানোর যেই প্রয়াস, সেই জাতকের মধ্যে থাকবে। স্যার এইটুকু বললাম সংক্ষেপে, নেক্সট বলেন। ধন্যবাদ। সুবীর মহন্ত স্যার, আপনার লাইন ক্লিয়ার হয়েছে কিনা একটু আপনার বাকি অংশটা যদি বলতেন। হ্যাঁ স্যার, আমার শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা। তো 20 তারিখের যে বিশেষত্ব, 20 তারিখটি হলো, দেখুন সবই চন্দ্রের, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, এই 4টি তারিখে জন্মকারী, কিন্তু সংখ্যা হলো 2, এবং 2 সংখ্যা হলো চন্দ্রের করে কারক কারক সংখ্যা। তো চন্দ্র বিশেষত মাতৃকারক গ্রহ, মাতৃকারক গ্রহ চন্দ্র। এই চন্দ্রের সঙ্গে দেখুন, আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে শূন্য যখন কোনো সংখ্যার ডান পাশে বসে, সেই শূন্যের কিন্তু তখন গুরুত্ব থাকে। সেই শূন্য যদি কোনো সংখ্যার বাম পাশে থাকে, তখন সেই শূন্যের কোনো গুরুত্ব থাকে না। তো আজকে দেখুন এই 20 তারিখ, 2-এর সঙ্গে শূন্য যোগ করে 20 হয়েছে, এমনি এমনি কিন্তু 20 হয়নি। তো শূন্যর ভূমিকা আছে। শূন্য কি ভূমিকা আছে? শূন্য তো শূন্য নিজেই শূন্য, তো শূন্য কি ভূমিকা থাকতে পারে? তো এই ক্ষেত্রে কি হবে, এই 20 তারিখের মধ্যে যে মাতৃত্ব কারক গ্রহ চন্দ্র, যে 20 তারিখে জন্মগ্রহণকারী, তার মধ্যে কি থাকবে? শূন্যতা। তার মধ্যে থাকবে চ্যালেঞ্জে মোকাবিলা করতে গেলে, তার মধ্যে থাকবে শূন্যতা। শূন্যতা বলতে, সে কোনো কোনো ডিসিশন নিতে গেলে, সে ডিসিশন নেওয়ার সময় তার মধ্যে কিন্তু একটা, সে কনফিউজের মধ্যে থাকবে, শূন্যতা বিরাজ করবে তার মনের মধ্যে একটা। কারণ সেই শূন্য নিয়েই কিন্তু সেই 20 সংখ্যাটি হয়েছে। এই কারণে এই যে চন্দ্রের যে কারকতা, চন্দ্র হলো বিশেষ করে মাতৃকারক গ্রহ, সহানুভূতিশীল গ্রহ। বিশেষ সহানুভূতিশীল হতে যেয়ে কি হবে, তার মধ্যে মনোকষ্ট, মনোবেদনা, মনে শূন্যতা কিন্তু বিরাজ করবে। এই 20 তারিখের মধ্যে এই বৈশিষ্ট্যটা আমরা বিশেষ করে পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ সুবীর মহন্ত স্যারকে। তো দেখুন, আমরা এবার এখানে একটি হাত অঙ্কন করেছি কেন।
এখানে আমাদের দেখে আসতে হবে, একটু দয়া করে যারা প্রথম লাইনে আছেন, যেমন স্বপন কুমার চক্রবর্তী, মিথুন রয়, শ্যামাপ্রসাদ বাবু, তারপরে টিটু দাস স্যার, যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা অন করবেন। আপনারা জানেন যে আমাদের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে আহ, এটা সোশ্যাল মিডিয়ায় যায়। তো ভিডিও অফ করা থাকলে মনে হয় যে আসলে ক্লাস করছেন কি করছেন না এটা বোঝা যায় না। তো আহ, যাই হোক, আসি। গুরুজি, গুরুজি আমাকে একটু ক্ষমা করবেন। আসলে আজকের ক্লাসটা আমি কেন জানি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। এরকম অভূতপূর্ব ক্লাস আমি কখনো দেখিনি। আর আজকের যে নিউমারোলজি কম্বিনেশন, তো আমি এই বিষয়ে একটু আলোচনা করতে চাই, এবং আমার একটা বিশেষ জিনিস আছে যেটা আমার মনে হচ্ছে যে সবার সাথে শেয়ার করা উচিত। আপনি যে অনুমতি দেন স্যার। আহ, আচ্ছা, ঠিক আছে, বলেন। ক্লাস রিলেটেড কিছুই তো বলা হ্যাঁ যাবে। স্যার, হ্যাঁ স্যার, ক্লাস রিলেটেড, ক্লাস রিলেটেড এবং আসলে উত্থান, স্বপ্ন এবং আহ, প্রতিষ্ঠান, এই বিষয়টা যে অনেক বড় একটা জিনিস, আর এটা যে মানুষের সামনে কিভাবে এগিয়ে আসে, এই বিষয়টা আমি এখানে একটু সবার সামনে তুলে ধরতে চাই। তার আগে আমি আজকের যে নিয়মাবলীটা যদি স্যার আমরা দেখি, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আজকের নিয়মাবলীটা যদি আমরা দেখি, 2 2 = 4, 8 2 0 2 5 9 ইকুয়াল 3 + 6 + 9 ইকুয়াল 9। আমরা দেখি যে আমাদের ক্লাস সংখ্যা 2, 2 সংখ্যা নিয়ে আলোচনা। দেখেন আজকে দুইটা দুই মিলে কি সৃষ্টি করছে? রাহু। রাহু মানে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা। সাথে যুক্ত আছেন কে? শনি মহারাজ। শনি মহারাজ কি দিচ্ছেন? অধ্যবসায়। শনি মহারাজ কি দিচ্ছেন? ধৈর্য। শনি মহারাজ কি দিচ্ছেন? সাহস। আর মঙ্গল দিচ্ছেন স্টেপ বাই স্টেপ ভাঙা গড়া উত্থান পতনের যে সুযোগ। সেইখান থেকে কে আসলেন? গুরু বৃহস্পতি। মানে একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা প্রদান করা হয়। তার সাথে সৃষ্টির কারক শুক্র সংযুক্ত। সেই তিনি মিলে হয়ে যাচ্ছেন একটা বৃহৎ প্রতিষ্ঠান, একটা বৃহৎ জিনিস। সেই বড়টাকে যদি আমরা বড় করে দেখতে চাই, আমি অনেকদিন আগে স্যার আপনার একটা লেখা পড়েছিলাম। এটা আমাদের ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির একটা সবিনের প্রকাশিত হয়েছিল। আমি ক্লাস চলতে চলতে লেখাটা খুঁজে বের করেছি। তো আমি এই লেখাটার সাথে যেন আজকে এই ক্লাসটার একটা মিল পাওয়া যাচ্ছে, এর জন্য আমি সবার সামনে এটা তুলে ধরতে চাই। আপনারা কেউ আদারওয়াইজ দিবেন না। আমার মনে হচ্ছে এটা সবার সাথে শেয়ার করা উচিত। তো আমি লেখাটা পড়তেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা হচ্ছে গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়ের শুভেচ্ছা বাণী। যিনি মহাসচিব বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি হিসেবে তিনি শুভেচ্ছা বাণী দিয়েছিলেন। তার শুভেচ্ছা বাণীটার সাথে আজকের এই ক্লাসটার একটা অন্তর্মিল আছে। এখান থেকে আমাদের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, অধ্যবসায়, যাত্রা, তারপর প্রতিষ্ঠানের রূপান্তর, এই বিষয়টা এখানে উঠে আসতেছে। তা আমি পড়ছি সেটা। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির আত্মপ্রকাশ হয় জ্যোতিষ বোর্ড থেকে। তাই তো জ্যোতিষ বোর্ডকে জ্যোতিষ বোর্ডকে এর মাদার বলা হয়ে থাকে। বিগত 1.5 বছর আগে যখন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি নামক সদ্যজাত যে শিশুটি আত্মপ্রকাশ করেছিল, সেদিন অনুমান করা কঠিন ছিল কি হবে তার রূপকল্প, কতটা বিস্তারিত হবে তার অবয়ব কার্যধারা। কালক্রমে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটে, রংপুর বিভাগীয় কমিটি গঠন, ঝমকালো অভিষেক অনুষ্ঠান ও প্রথম জাতীয় জ্যোতিষ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি স্বমহিমায় আত্মপরিচয় প্রকাশে উন্মুখ হয়। মহান জ্যোতিষ শাস্ত্রের প্রতি আন্তরিকতা, উদারতা ও গবেষণার ভাবনা স্নাত ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, ডক্টর শেখর রায়, পণ্ডিত জওহরলাল শাস্ত্রী সহ সংগঠন সংশ্লিষ্ট সকলের ঐকান্তিকতা ও অবদান স্বল্প সময়ে এতগুলো ধাপ অতিক্রম ও কলেবর বৃদ্ধি করতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বুকে এ অক্ষয় বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। তারই বহিঃপ্রকাশ স্বরূপ
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন 2020 সালে। হ্যাঁ, 2020 সালে লেখাটা আমি পেয়েছিলাম স্যার। বাংলাদেশ সহ বিশ্বের স্বনামধন্য জ্যোতিষ শাস্ত্রবিদদের পদচারণা মুখরিত ও ধন্য হয়ে উঠেছে সম্মেলনটি। অবশ্য আমাদের আছে একঝাঁক অকুণ্ঠ পরিশ্রমী, উদ্যোগী, উৎসাহী তরুণ সদস্য সহ অগণিত অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ, শুভানুদ্দায়ী জ্ঞান বৃক্ষ সুধীজন ও বিদ্যামাঝি, যারা আমাদেরকে কায়িক, বৌদ্ধিক, যৌক্তিক পরামর্শ দিয়ে এই মহান কার্যযজ্ঞকে প্রাণবন্ত সাফল্যমণ্ডিত করতে সহৃদয়তা, সহমর্মিতার হাত বাড়িয়েছেন। এখন আমাদের প্রয়োজন কেবল শুভকামনা, সঞ্জিত সহমর্মিতা ও সুপ্রাচীন মহান জ্যোতিষ বিদ্যার বিস্ফোরণ ঘটানো। আর সেখান থেকে ভূত, ভবিষ্যৎ ও ভবিতব্য সম্পর্কে কৌতূহলী, অনুসন্ধিৎসু ও জ্ঞান পিপাসুদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করা। এছাড়া আমরা জ্যোতিষ শিক্ষার আধুনিক প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি প্রতিষ্ঠা করেছি, যেখান থেকে সৃষ্টি হয়েছে উৎকর্ষিত মেধা ও বিকশিত মনন, পরিশীলিত নৈতিকতাবোধ, সদাচার, নিষ্ঠা, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন, প্রণয়ন, গবেষণা, চর্চা ও জ্যোতিষশাস্ত্র অনুশীলনে ব্রতী শুধু নয়, এখান থেকে এক একঝাঁক তরুণ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আজ মেধা মননশীলতার স্বীকৃতি স্বরূপ উপাধি পেতে যাচ্ছে। আজ আমি এই সংগঠনে যুক্ত মহান কর্মযজ্ঞে সামান্য অংশীদারিত্ব পেয়ে অত্যন্ত গর্বিত, আনন্দিত, আবেগ আপ্লুত। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি কর্তৃক সুন্দর, সাবলীল ও সুচারুরূপে দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন সম্পন্ন করার জন্য, এই মহান কর্মযজ্ঞ সম্পন্ন করতে যত প্রকার ভুল ত্রুটি হয়েছে সবই আমার। আর যেটুকু সফলতা ও জ্ঞান আহরণ করতে পারবেন তা আপনাদের। তাই এই শুভ মুহূর্তে এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত সকল সদস্যবৃন্দ, সহযোগীবৃন্দ, দেশ বিদেশ থেকে আগত যে সকল জ্ঞানী গুণীজনেরা অর্থ, শ্রম, মেধা, প্রযুক্তি ও মূল্যবান মতামত সম্পর্কিত বাণী লিপিবদ্ধ করে সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, তাদের সহযোগিতার ঋণ শ্রদ্ধাবনতে চিত্ত স্বীকার করেছি। আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকুক। মহান সৃষ্টিকর্তা সর্বজগত সর্বজীবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ডক্টর কেসি পাল, মহাসচিব, বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি। আমি এই বক্তব্যটা এখানে উপস্থিত করলাম। আমার কাছে মনে হচ্ছে আজকের এই অভূতপূর্ব ক্লাসটি, এই চন্দ্রের মমত্ব এবং উত্থান পতন, তারপর একটা সৃষ্টির যে ধারা, আজকের এই ক্লাসটিতে আমার কাছে টোটাল সকাল থেকে প্রতিভাত হচ্ছে যে এই বিষয়টা এখানে হতে যাচ্ছে। আর এই বাণীটা 2020 সালে গুরুজি দিয়েছিলেন, বা এই গুরুজি যাদের উদ্দেশ্যে বলেছিলেন, সেটা মনে হচ্ছে আজকের সেই অডিয়েন্স আমরাই, আমরা যারা এখানে যারা উপস্থিত আছি আজকে তারা আমরা অডিয়েন্স। আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আমি এই বাণীটা অনেক আগে পড়েছিলাম, কিন্তু আজকে ক্লাস শোনার পর আমি খুঁজে বের করছি যে এটা আজকে ক্লাসের সাথে খুবই যায়। এই জন্য আমি আপনাদের সবাইকে শুনালাম সেই গুরুজির সেই অডিয়েন্স। আজকের এই 50 জন আপনাদের 50+ শিক্ষার্থী, আমরা যারা স্যারের সাথে সহযোগী শিক্ষক বৃন্দ আছি, আমরা বিশ্বাস করি যে একটা আকাঙ্ক্ষা, এই স্বপ্নের বীজ কবে বোনা হয়েছিল, আজকে একটা মহিদিয়ে পরিণত হয়েছে এবং সেটা একটা সময় আরো বড় হবে, এই প্রত্যাশা আমার সবার কাছে। এবং আপনারা আহ এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাথে থাকবেন। আমরা শুধু যে স্বপ্ন ডক্টর কেসি পাল দেখেছেন সেটা শুধু উনার নয়, তাহলে এটা আমাদের আপনাকেই তো সবার। বলতে হবে এখানে প্রসার এবং বিস্তার, চন্দ্রর যে মমত্ব, আপনি কি খুঁজে পেলেন যে এর সঙ্গে 2020 অর্থাৎ রাহু, আজকের 22 তারিখে ক্লাস হচ্ছেও রাহু, তাহলে 2020 সালের লেখা আপনি কেন খুঁজে বের করলেন? এই খুঁজে বের করার উদ্দেশ্য কি, এটা যদি আপনি একটু বলতেন। যে স্যার দেখেন স্যার, 2020 সালের দুইটা চন্দ্র রাহু, এই যে আকাঙ্ক্ষা স্যার, এই রাহুর যে আকাঙ্ক্ষা, তার সাথে আমাদের শনির অধ্যবসায়, আমাদের যে ক্রমে ক্রমে হেঁটে চলা দীর্ঘ প্রতীক্ষা, তারপর মঙ্গলের উত্থান পতন, এরপর শুক্রের সৃষ্টি, তারপর আবার মঙ্গল। আমি এই যে অন্তমিলটা খুঁজে পেয়েছি স্যার, এটাই এখানে প্রকাশ করতে চাইছি যে আকাঙ্ক্ষা, ইমোশন, ইমোশন থেকে সৃষ্টি, সৃষ্টির আকাঙ্ক্ষা, তারপর পথ চলা, তারপর ধৈর্য, তারপর রূপান্তর।
আমি এই ব্যাপারটা এখানে তুলে ধরার চেষ্টা করছি স্যার। দেখুন, তাহলে আপনার সঙ্গে একটু আমি আরেকটু ব্যাখ্যা করে দিই এখানে। ঘটনা হচ্ছে কি, ওই লেখাটা মনে হয় সম্ভবত 4 প্যারায় মনে হয়েছিল। 4টি প্যারা, অর্থাৎ 2020 রাহুর জন্য ওটি 4 প্যারায় রূপান্তরিত করা হয়েছিল। 4টি প্যারার যারা বুঝেছেন তারা প্রথম ধাপে কি বলা হয়েছে, দ্বিতীয় ধাপে কি বলা হয়েছে, তৃতীয় ধাপে কি বলা হয়েছে, চতুর্থ ধাপে কি বলা হয়েছে, এইভাবেই বিবেচনা করে ওই সময় কিন্তু এই বাণীটি লেখা হয়েছিল। তো ধরেন, এই যে আমরা বললাম যে প্রসার প্রসার বিস্তার ঘটাতে হচ্ছে চন্দ্র, এটি সহযোগিতা করে। কিন্তু চন্দ্র এককভাবে, চন্দ্র হচ্ছে তরল, যে যাবতীয় তরল পদার্থ, চন্দ্রের বিজনেস, যাবতীয় পরিবহন মানে পরিবর্তন পরিবর্ধন, আমদানি রপ্তানি বাণিজ্য, তারপরে যত আহ, মানে চলমান যত যা কিছু আছে দুনিয়ার, সবকিছু চন্দ্রের অধীনে, তো চলমান থাকবে। তো সেটি রাহুর ক্লাস আমাদের স্যার উপস্থাপন করলেন। রাহুর তারিখ, এই রাহু নিয়ে 2020, আমি এটি একটু নোট করলাম। তো এই যে রাহু, বিশেষ করে তার লালসা, লোভ লালসা বাড়িয়ে দেয়। তো লোভ লালসা বাড়িয়ে দেয়, আসলে কি লোভ? সেটি জ্ঞানের লোভ কি আদৌ বাড়াবে, নাকি বিশেষ করে কামনার লোভ বাড়াবে? কি করতে পারে সেটি? সেটি বিচার করতে আমাদের তখন চলে যেতে হবে ওই যে জন্ম তারিখ। আজকের জন্ম তারিখ যেহেতু দুটি চন্দ্র মানে দুটি মা নিয়ে গঠিত হয়েছে, রাহুর তারিখ। তো রাহু আজকের প্ল্যানেটের ষষ্ঠ ভাবে অরিগৃহে বসে আছে। তো ক্লাস হচ্ছে নিউমারোলজি। তো নিউমারোলজিতে সহযোগিতা করছে 8, অর্থাৎ যেটি নিরজ স্যার বলেছেন সেটি হচ্ছে শনি। 8 মাস। তো 8-এর সঙ্গে 4 মিলিত হলে 8 আর 4 12, একটা পার্ট, অর্থাৎ বৃহস্পতি, যেটি প্রতিষ্ঠা যশ সম্মান দেয়। আগেই আমরা বলেছি যে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশি যদি জন্ম হয়ে থাকে, তাহলে ওই যে 7-এর সঙ্গে 2 মিলিত হয়ে 11 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার যেন দৈব আবির্ভূত হয়। তো এই 4 তারিখের সঙ্গে 8 মাস যখনই যুক্ত হবে, তখন কিন্তু ওখানে দৈব আসবে। কোন দৈব? যে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করে সেই দৈব, সেই আসবে। মানে তার অপযশ বা অপকর্ম যেগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দিতে আসছে ওই শনি। তার সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গল, অর্থাৎ সালটি মঙ্গল 9। সে দেয় সাহস, ধৈর্য, মনোবল, এমনকি পথ চলার পথ মানে সে খুঁজেই নেয়। সৈন্যরা যেমন পাহাড় পর্বত সমুদ্র, এমনকি ঝড় বৃষ্টি বন্যা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেখানে ক্ষয়ক্ষতি সেখানে সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে, সমরে মোরা দেহি প্রাণ। তো সেই যে ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে কি হয়? ওই যে 8 আর 4 12, 3, 3-এর সঙ্গে 9 যুক্ত হয়ে আবার 3 হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ হেলিকপ্টারে নিয়ে এই মানবদের বাঁচিয়ে তাদের তুলে নিয়ে আসার চেষ্টা করে, যেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পূর্বেই করেছে। যে ধরুন, এখানে একটি কথা যদি বলি যে আপনারা আমাদের বৈতনিক এবং অর্ধবৈতনিক এবং অবৈতনিক +3 মাসের ইয়ে নিয়ে আমাদের একটি লেখা আমরা দেখেছি, যে আমি গ্রুপে একটু লিখেছিলাম, আমার কষ্ট লেগেছিল তাই, কিন্তু লেখার কারণে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে। তো সেই মন্তব্যগুলো আমি দেখেছি। কিন্তু দেখুন, প্রকৃতপক্ষে কি আমরা এই যে শিক্ষা, ওই যে বললাম সিলেবাস অনুযায়ী যদি একাডেমিক শিক্ষা শেষ করি, তাহলে আমাদের ক্লাস কোনো ক্রমে 3 ঘন্টা যাওয়ার সুযোগ নেই, আমরা শেষ করে দিতে পারি। আমাদের হরস্কোপকে টানার প্রয়োজন নেই, হাতকে টানার প্রয়োজন নেই। কিন্তু কোথায় প্রয়োজন দেখুন, যদি আমরা ওখানে দেখি যে আমাদের শুধু 3 ঘন্টা পার করতে হবে, তাহলে গল্প করে পার করতে পারি, আবার মাঝপথে থেমে যেতে পারি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কেউ খুশি হয়েছেন, কেউ খুশি হননি। যিনি খুশি হননি তিনি লিখেছেন আমাকে ব্যক্তিগতভাবে, আমি সেখানে সরিও লিখেছি, যে উনি বলেছেন যে হ্যাঁ আমার আসলে আমি আহ, আর্থিকভাবে অসচ্ছল, তাই কিন্তু আমি এখানে একটু আবেদন করেছিলাম। তো দেখুন, আবেদন উনি করেছিলেন যদি মানুষের ভাষা, একাডেমিক শিক্ষা কি দেয় আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বা পারিবারিক শিক্ষা কি দেয়। দেখুন, মা হচ্ছে পারিবারিক শিক্ষা, তো পূর্বেই বলেছি যে একটি শিশু গর্ভে আসার আগেই মায়ের পরিকল্পনা থাকে যে আমি কোন দিকে কিভাবে শিক্ষাটা দিব। এমনকি গাছ রোপণ করার আগে সেই চাষি জানে যে আমি কিভাবে পরিষেবা দেব, দিয়ে তাকে বড় করে তুলব। ঠিক তদনুরূপ ওই যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের স্বপ্ন রয়েছে। তো সেটি যদি উনি সেই শিক্ষায়, একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হয়ে যদি বলতেন যে গুরুজি আসলে আমি আবেদন করেছিলাম, আমি খুব
কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছি, যদি একটু আমার জন্য সুযোগ দেওয়া হতো। আমি জানতাম না, তবে আমি আজকে একটি কথা বলতে চাই, যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি সঠিক করে থাকি, আমার সঠিকটায় কোনো পজিটিভ দিক আপনাদেরকে বলতে হবে না, নেগেটিভ থাকলে সেটি আমাকে থামিয়ে দিবেন। তো তিনি হচ্ছেন শ্রী জয় চক্রবর্তী। আপনারা জানেন যে আমি কারো নাম কিন্তু প্রকাশ করিনি, যে কারণ হচ্ছে অনেকের আর্থিক দুর্বলতা, আর্থিক দুর্বলতায় পড়াশোনা করতে পারে না, এটা তো আমার কাছে হতেই পারে না, আমার সংবিধানে এটি থাকতে পারে না। তথাপিও উনি, আমরা নাম প্রকাশ না করার জন্য উনি ব্যক্তিগত মেসেজ দিয়েছেন, আমি সেখানে সরি লিখেছি, তাহলে